বিবিসি প্রবাহে আজ দেখুন শেখ হাসিনার সাজা এবং আওয়ামী লীগের নেতৃত্বের প্রসঙ্গ। শীর্ষ নেতা দণ্ডিত, কারাগারে অথবা আত্মগোপনে বহু নেতা। কি হবে আওয়ামী লীগের নেতৃত্ব? শেখ পরিবারের কেউ আসতে পারে কি? ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে। এটা আমি বা অন্য কেউ উপর থেকে নির্দেশ দিয়ে করতে পারি না। আজ কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলামের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে: আটকের পর জামিন পেলেন ভারত থেকে বাংলাদেশে পুষিনের শিকার মুসলিম বৃদ্ধা, কিন্তু ভারতে পরিবারের কাছে ফিরতে পারবেন কি? মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের পর এবার সরকারি প্লট দুর্নীতির মামলায় ২১ বছরের সাজা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকেও ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতা যখন দণ্ডিত এবং অধিকাংশ নেতা কারাগারে বা আত্মগোপনে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে কারা আসবেন তা নিয়ে বিতর্ক চলছে। কি বলছে দলটি? শেখ হাসিনার পরিবারের সদস্যদেরই বা নেতৃত্বে আসার সম্ভাবনা কতটা আছে? খোঁজ নিয়েছেন আবুল কালাম আজাদ। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা টানা ৪ দশকের বেশি আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন। দলনেতা হিসেবে ৫ বার হয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে এক সময় গণতন্ত্রের জন্য লড়াই করা শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তকমা নিয়ে। ৫ই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে একটা বড় সংকট চলছে। এই দলের প্রধান নেতা এখনও শেখ হাসিনা, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন, এই প্রশ্ন আমি করেছিলাম তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে। এটা আমি বা অন্য কেউ উপর থেকে নির্দেশ দিয়ে করতে পারি না। যেটা এখন চেষ্টা করা হচ্ছে, এখন কিন্তু বাস্তবে আসলে আপনার বাংলাদেশের দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে। আপনার মায়ের পরে আপনি কি আওয়ামী লীগের নেতৃত্বে আসতে চান? না, সেটা তো আমার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে দলের উপর। আমি আসলে সরাসরি কোনদিন রাজনীতি করতে চাইনি, বাট এখন যে খেলা চলছে তাতে কি হবে কেউ বলতে পারে না। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ। দলের কেন্দ্র ও তৃণমূলের নেতাদের সঙ্গে টেলিফোনে এবং সরাসরি কথা বলে বোঝা যায়, শীর্ষ নেতৃত্বের পরিবর্তন নিয়ে দলের বড় অংশের মধ্যেই কোনো তাগাদা নেই। সেটা সময় বলে দিবে, সময় আসলে সেটা ঠিক হবে, এবং আমি মনে করি সেই জায়গাটাই এখনো আমাদের জন্য তৈরি হয়নি। সেক্ষেত্রে শেখ পরিবারের কেউ হওয়ার সম্ভাবনা কতটা? এটাকে আমি পরিবার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকেই আমি দেখি। মানুষ তো চিরদিন থাকে না, কিন্তু যতদিন আপা সুস্থ আছেন, ভালো আছেন, ততদিন আপার বাহিরে শেখ হাসিনাকে রেখে কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র একটা বাস্তবতা। ভবিষ্যতে দলের হাল কে ধরবেন এখনও সেটি নিশ্চিত নয়। তবে শেখ পরিবারের থেকেই কেউ না কেউ ভবিষ্যতে আসবেন নেতৃত্বে, এমন একটি ইঙ্গিতই আছে দলীয় নেতাকর্মীদের বক্তব্যে। আমাদের যে বিষয় সেটা হলো দল দেশ ভালো থাকে কার হাতে, ভালো থাকবে কার হাতে, কার নেতৃত্বে। এখন সে যদি শেখ পরিবার হয়, শেখ পরিবার বেটার, তাহলে আমরা তার বাইরে কেন কল্পনা করব, কেন চিন্তা করব? শেখ পরিবার ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, কারণ বঙ্গবন্ধুর নাম এখানে জড়িত থাকতে হবে। ৫ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের হয়ে শেখ পরিবারের সজীব ওয়াজেদ জয়কেই সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তার পরিবারের সদস্যদের দলের নেতৃত্বে আসার প্রসঙ্গে জানতে চেয়েছিলাম তার কাছে। আমরা সবাই বিদেশে এস্টাবলিশ, রাজনীতি করতে হলে রাজনৈতিক একটা ইচ্ছা থাকতে হয়। আমাদের পরিবারের একমাত্র চুলিপের রাজনীতি করার ইচ্ছা ছিল, তবে সে রাজনীতি করেছে ইংল্যান্ডে। হ্যাঁ, অনেকেই আমাকে বলেছে বারবার আসতে না আসতে, আমার মাও আমাকে অনেকবার বলেছেন গত ৫-১০ বছরে। তবে আমি চাই যে এটা আমরা সবাই চাই যে সময় মতন সেটা দল বেছে নেবে। আপনার বোন সায়মা ওয়াজেদ পুতুল, তাকে ঘিরেও আলোচনা আছে, তার আসার সম্ভাবনা আছে কিনা?
আমার বোনের কে নিয়ে যে চিন্তা করা হয়, আমার বোনের আসলে রাজনীতিতে সেরকম কোনো ইচ্ছা নেই, আমি যতদূর জানি। আর এটা অনেকেই ভাবছে, তবে এই ধারণাটা ভুল। এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূলের দায়িত্বশীল অধিকাংশ নেতারাই কারাগারে অথবা দেশে বিদেশে আত্মগোপনে আছেন। 5ই আগস্ট পরবর্তী দলের এই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন করে কারো নেতৃত্বে একটি রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার একটা আলোচনাও দেখা গেছে। যদিও রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ ধারণার বিপক্ষে একটা কঠোর মনোভাব আছে দলের বড় অংশের মধ্যেই। এটা আমরা ওইভাবেই দেখি, এটা ষড়যন্ত্রের একটি পার্ট। 5ই আগস্টের ষড়যন্ত্রকারী আর এখনো আওয়ামী লীগকে বিভক্তি করা, আওয়ামী লীগকে খণ্ডিত করা, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হতাশ করার একটা অপচেষ্টা, এটা সফল হবে না, এইটা ফেল করবে। রিফাইন্ড আওয়ামী লীগ ধারণার বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখেন সজীব অজেদ জয়ও। বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধার করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে, কে নেতা হলে রিফাইন্ড হবে। এটাই কি আমরা চাই? সেই রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা হচ্ছে সেটা, যে বাইরের থেকে নির্ধার করা হবে যে আওয়ামী লীগকে ফিল্টার করে কে যোগ্য নেতৃত্ব আমরা বেছে দেব, মানুষের ভোটে না, নেতাকর্মীদের ভোটে না। সেটাই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র। বাস্তবতা হলো গণ অভ্যুত্থানের পর এখনও বাংলাদেশে আওয়ামী লীগ পরিচয়ে কেউ মাঠেই নামতে পারছে না। শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করা ছাড়া এই মুহূর্তে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় তার নেতৃত্বে রাজনীতিতে সহসা ঘুরে দাঁড়ানো অনেকেই বলছেন কঠিন, তবে আওয়ামী লীগ মনে করছে এটি অসম্ভব নয়। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ, বাংলা। বিবিসি প্রবাহে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমরা প্রতিবেদন দেখছিলাম, শেখ হাসিনা যখন দণ্ডিত তখনও শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগ এগুচ্ছে বলেই মনে হচ্ছে। দলটির নেতৃত্বের জায়গাটায় কোনো সংকট দেখেন কিনা? দেখুন, আমাকে এখানে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। প্রথমত, এতক্ষণ যে ইন্টারভিউটা আমরা দেখলাম এবং যে প্রতিবেদনটা দেখলাম, তাতে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তার একটা দৈন্য প্রকাশ করছে। আমরা যেভাবে দেখেছি যে শেখ হাসিনা তার যে নেতৃত্বের কাল, অর্থাৎ রাজনৈতিক দলকে, আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার যে কাল, তারও কয়েকটা পর্যায়ে আছে। সেই পর্যায়ে ক্রমশ দলটা কিন্তু একটা সম্মিলিত উদ্যোগ থেকে ব্যক্তিগত উদ্যোগে পরিণত হয়েছে। অর্থাৎ ক্রমশ সিদ্ধান্ত গ্রহণের যে প্রাতিষ্ঠানিক যে পর্যায়গুলো আওয়ামী লীগের মধ্যেও ছিল, সেইগুলো একেবারে অকার্যকর হয়ে একমাত্র একজন মানুষের হাতে পৌঁছেছে। ফলে দীর্ঘদিন ধরে একজন মানুষের কাছে থাকার ফলে দলের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, যে চর্চা এবং যে নেতৃত্ব, সেটা তৈরি হয়নি। ফলে মানুষের মধ্যেও এক রকমের আস্থাহীনতা তৈরি হয়েছে, এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে যেহেতু নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়ার সাথে যুক্ত না, ফলে ঠিক কাকে নির্বাচন করব, কার হাতে নেতৃত্ব দিব, এইটা নিয়ে কিন্তু এক ধরনের দ্বিধা আছে, এক ব্যক্তি কেন্দ্রিক একটা দ্বিধা। এটাকে আমরা যেটাকে বলি যে সাইকোপলিটিক্স, অর্থাৎ একটা রাজনীতির একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে, যে মনস্তত্ত্বে আমাকে দীর্ঘদিন ধরে যদি থাকতে হয় তাহলে আমি ওইরকম একটা নির্ভরশীলতার মধ্যে যাই। ফলে মানুষের কাছে মনে হচ্ছে যে বিকল্প নেই। কিন্তু এই প্রসঙ্গে কি আসলে দলের মধ্যে কোনো আলোচনা হয়েছে? এই প্রসঙ্গে আওয়ামী লীগ কি তাদের কোনো সম্মেলন করেছে, তাদের কোনো কেন্দ্রীয় নেতৃত্বের কোনো আলোচনা হয়েছে? অ্যাটলিস্ট আমরা এরকম কোনো কিছু জানি না। কিন্তু এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, এটি নিয়ে নানা রকম বিতর্কও হয়েছে। সজীব ওয়াজেদ জয় যদিও বলছেন যে এটি ষড়যন্ত্র, বিদেশি শক্তির কথাও তিনি উল্লেখ করেছেন। আপনার কাছে কি মনে হয়? আওয়ামী লীগের এখন যে অবস্থা, যে নেতৃত্ব, এটা আপনি বাস্তব পরিস্থিতি যদি বিবেচনা করেন তাহলে আসলে এই নেতৃত্ব দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়া সম্ভব নয়। তাদের কোথাও না কোথাও কোনো রকমের বড় পরিবর্তন আনতে হবে এবং সেটা যারা এখনো পর্যন্ত শেখ পরিবারের যারা অনুগ্রহ ভাজন, যারা বিভিন্ন সুবিধাপ্রাপ্ত এবং অন্যায়ভাবে সুবিধাগুলো ভোগ করেছেন, তারাই হচ্ছে এই নেতৃত্বের দামামা বাজাচ্ছেন। কিন্তু দলটিকে যদি আসলে জনগণের কাছে যেতে হয় তাহলে তার যে কৃতকর্ম, তার জন্য অবশ্যই তাকে অনুশোচনা করতে হবে, তাকে পুনর্বিবেচনা করতে হবে এবং মানুষের কাছে যার আস্থার যে জায়গাটি, সেটি কিন্তু পুনর্নির্মাণ করতে হবে। যদি তা না করতে পারে তাহলে এই নেতৃত্ব আসলে মানুষের কাছে এখনো ধিকৃত অবস্থায় থাকবে বলে আমার মনে হয়। আমরা আরো কথা বলবো। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নেতৃত্ব ছাড়াও প্লট দুর্নীতি মামলা, নির্বাচন এবং আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার ইস্যুতে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়।
পূর্বাচলে প্লট দুর্নীতির মামলা, যাতে শেখ হাসিনার 21 বছর জেল ও 3 লাখ টাকা জরিমানা, আর সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছর করে কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, সেটিকে সাজানো মামলা হিসেবে উল্লেখ করেছেন সজীব ওয়াজেদ জয়। আমাদের 5 ভাই বোনের মধ্যে আমাদের পৈতৃক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনো জমি নেই। এই একটা মাত্র জমি আমরা প্রথমবারের মতন নিজেদের অর্থায়নে কিনলাম। এখানে কিন্তু আইন একদম স্পষ্ট যে যাদের যাদের কোনো জমি নেয় তারা আরেকটি কিনতে পারে। এখন আপনারা দেখেন যে আমার অন্য কোনো বাড়ি আছে কিনা বাংলাদেশে, আমার খালাতো ভাইয়ের বলেন বোনের অন্য কোনো বাড়ি আছে কিনা, আমাদের কোনো জমি নেই। আমরা টাকা দিয়ে জমিটা কিনেছি, সেখানেও একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন না করতে পারি। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এই রায়গুলোর মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন না করতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নির্বাচনকে ঘিরে আপনাদের অবস্থানটা কি? এই ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। আমরা একটা এরকম সাজানো নির্বাচন দেশের অর্ধেক ভোটারদেরকে বাদ দিয়ে আমরা হতে দেব না। আমরা আন্দোলন করব। আপনি যখন কাউকে একদম ভাবে সব দিক দিয়ে বেঁধে দেবেন, তখন তো তার আন্দোলন ছাড়া আর কোনো পথ থাকে না। 24 জুলাই অভ্যুত্থানের সময়ে বাস্তবতা হচ্ছে অনেকেই গুলিতে নিহত হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একটা সমালোচনা আছে যে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানে হত্যা এবং মৃত্যু নিয়ে ক্ষমা চাইবে? ক্ষমা চাইলে কি তারা সবকিছু ছেড়ে দেবে? সেটা তো না। আওয়ামী লীগের সরকারের ভুল হয়েছে, সেটা আমরা সবসময় বলে এসেছি। শুরুর দিকে আন্দোলনের ভুল হয়েছে, পরেও ভুল হয়েছে, তবে আমার সেটা তো স্পষ্ট তদন্ত করতে হবে। আমার মা তখন প্রধানমন্ত্রী, তিনি 5ই আগস্টের আগেই একটা জুডিশিয়াল কমিশন করেছিলেন সব হত্যার তদন্ত করতে। কারণ হত্যা তো শুধু ছাত্র এবং সাধারণ জনতার হয়নি, পুলিশের হত্যা হয়েছে, তারপর আপনার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা হয়েছে। তো সেটা তো স্পষ্ট একটা তদন্ত করতে হবে যে তাদের জন্য কে দায়ী। হ্যাঁ, ভুল হয়েছে, তবে সেখান থেকে যদি এখন তুলনা করেন যারা এখন এই আপনার যদি বিচার করতে হয়, আপনার যদি ক্ষমা চেতে হয়, 5ই আগস্টের পর থেকে 15ই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেটার জন্য তো বর্তমানে ইউনূস সরকার ইনডেমনিটি দিয়েছে। আপনি এক হাতে বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চেতে হবে, অন্য হাতে বলছেন যে যারা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে, তাদের খুন সব মাফ। সেটা কিভাবে হয়? এই সেটাই যদি হয়, তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কি আছে? আমরা শুনছিলাম তিনি কি বলছেন। শুরুতে একটু প্লট দুর্নীতি মামলার ইস্যুতে আসি। এটাকে তিনি বলছেন সাজানো মামলা, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির নানা চিত্র বিভিন্নভাবে বিভিন্ন সময় উঠে এসেছে। তো এগুলো আসলে দলটির রাজনীতি এগিয়ে যাওয়ার পথে কতটা চ্যালেঞ্জ? এইটা দেখেন, এই দুর্নীতির প্রসঙ্গে আমরা কিন্তু স্পষ্ট একটা অবস্থান সারাক্ষণ দেখেছি, এবং যে মামলায় রায়টা হয়েছে সেখানে সাক্ষ্য প্রমাণ ছিল, এবং এটা আমি পাল্টা দাবির ব্যাপার না, এখানে সাক্ষ্য প্রমাণের ব্যাপার, এবং সেক্ষেত্রে তো প্রমাণিত হয়েছে যে তাদের এখানে দায় আছে এবং সেই অনুযায়ী তারা দোষী সাব্যস্ত হয়েছেন। সাজানো মামলার কথা বললে তো অতীতেও প্রচুর সাজানো মামলা তাদের আমলে হয়েছে। তার মানে কি আমাদের যে বিচার বিভাগ, তাদের উপরে আপনাকে ন্যূনতম আস্থা তো আপনাকে কোথাও রাখতে হবে। তো সেই আস্থার জায়গাটা যদি থাকে, তাহলে তাদের যে বিচারিক প্রক্রিয়াতেও তাদের পাল্টা অবস্থান নেওয়ার সুযোগ আছে, তাদের আপিল করার সুযোগ আছে। তো সেটা তারা গ্রহণ করতে পারেন। সেটা গ্রহণ করতে গেলে তাদেরকে তো তাদের যে শাস্তি হয়েছে সেই জায়গাটা মেনে নিয়ে তাদেরকে আগাতে হবে। তো সেটি যদি তারা না করেন, তাহলে বুঝতে হবে যে তাদের আসলে এখানে দায় আছে, ফলে এই দায়টা তারা এড়াতে পারেন না। ফলে এই পরিস্থিতিতে এই যে দুর্নীতির মামলা এবং অপরাধের অন্যান্য যে মামলাগুলো রয়েছে, সেই মামলা একটা ফয়সালা না করে, অর্থাৎ তার একটা ন্যায্য বিচার না করে এই আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসতে চায়, তাহলে মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে। আসলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার ভাষায় সাজানো নির্বাচন হতে দেবেন না, তারা আন্দোলনে যাবেন। এই যে একটা অ্যাপ্রোচ, এটাকে আসলে কিভাবে দেখছেন?
দেখেন, বাংলাদেশের এখন যে অবস্থা, সেক্ষেত্রে যে গণতান্ত্রিক রূপান্তরের কথা আমরা ভাবছি, যেটা সারা দেশের মানুষ ভাবছে, সেখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। ফলে এই নির্বাচনকে যে বা যারা হতে দেব না, বাধা দিব, আমাদের ছাড়া হবে না, এরকম যদি কোনো রকমের দাবি যারা করেন, তারা প্রকারান্তরে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিচ্ছেন। এবং সেইটি কিন্তু আসলে যে বা যারা নিচ্ছেন, সেই রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ যে কোনো দল যদি এই অবস্থানটা গ্রহণ করে, তাদের জন্য এটা রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে। এটা প্রচণ্ড রকম নির্বুদ্ধিতা এবং বাংলাদেশের মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে, তাদের প্রত্যাশার সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা হবে। ফলে নির্বাচন আমাদের হতেই হবে। সেই নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায়, কিভাবে যত সংখ্যক দল মত অংশগ্রহণমূলক করা যায়, সেই প্রক্রিয়াকে কিভাবে আমরা আরও সহজতর করব, আরও কার্যকর করব, সেই উদ্যোগটা থাকা দরকার। যারা আজকের যে নেতৃত্ব বাংলাদেশের বাইরে আছেন আওয়ামী লীগের, তার বাইরে তো হাজার হাজার মানুষ আছে, আরও হাজার হাজার নেতৃত্ব আছে যারা সারা দেশে ছড়িয়ে আছে। তারা কি করবে? তাদের মতামত তারা যে বলছেন যে নির্বাচন হতে দেব না, এই হতে না দিলে, ধরুন যে হতে দিল না, হতে না দিলে সেটা কি আওয়ামী লীগের পক্ষে মানুষকে আরো বেশি মানুষকে আরো পক্ষে নিয়ে আসবে, নাকি না সেটা বরং বুমেরাং হতে পারে? নির্বাচন কিন্তু একই সঙ্গে একটা লক্ষ্য এবং একটা প্রক্রিয়া। অর্থাৎ নির্বাচন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে দল গোছানো হয়, দলের শক্তি সঞ্চারিত হয়, আপনি মানুষের কাছে যেতে পারেন, মোবিলাইজ করতে পারেন। তাহলে আওয়ামী লীগের যে ঘাটতিটা হয়েছে, যে অন্যায়টা হয়েছে, সেটা রিকভারি করার সুযোগও কিন্তু নির্বাচন তৈরি করতে পারে। ফলে নির্বাচন সারা দেশেরই প্রত্যাশা, এবং এটা যারা দেশের ভেতরে আছে, যারা নির্বাচন চাচ্ছেন, এবং আওয়ামী লীগের মতন দল যারা নির্বাচনের ভিতর দিয়েই বড় হয়েছে, এদের কারোর পক্ষেই নির্বাচন না হওয়াটা কোনো মঙ্গলজনক ব্যাপার না। এই যে ক্ষমা চাওয়ার একটা প্রসঙ্গ, যেখানে সজীব ওয়াজেদ জয় ইনডেমনিটির প্রসঙ্গটা টেনে এনেছেন, আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? দেখুন, প্রথম আমাদের মূল প্রিন্সিপালের জায়গাটা হচ্ছে, যে অন্যায় করেছে তার শাস্তি হতে হবে। যে ফর্মেই যদি অন্যায়গুলো করুক, তার শাস্তি হতে হবে। সেটা আওয়ামী লীগের অন্যায় হলে তাকে শাস্তি পেতে হবে, তার বাইরে যদি কেউ অন্যায় করে তাকেও শাস্তি পেতে হবে। কোনো ধরনের ইনডেমনিটি আসলে কাজ করে না। আমরা দেখেছি এর আগেও, আমরা ইনডেমনিটির আইন করে সংবিধানে ঢুকিয়েছিল, কিন্তু সেগুলোর তার কিন্তু সরে গেছে, বিচার হয়েছে। ফলে আজকেও এবং পরেও কেউ যে কোনো ধরনের ইনডেমনিটি যদি নিতে চেষ্টা করে, সেটা শেষ পর্যন্ত টিকবে না। ফলে আমরা দেখতে চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, সেই আইনের শাসনের কাছে সুযোগ সবার সমান থাকবে। এটা হচ্ছে মৌলিক। আওয়ামী লীগের আসলে ক্ষমা চাওয়ারও কিন্তু কোনো তাদের লক্ষণ নেই, যেটা দুর্ভাগ্যজনক। তারা যে অন্যায়টা করেছে, তাদের সরকার যে অন্যায়টা করেছে, তাদের দল যে অন্যায় করেছে, এদেশের মানুষের সাথে যে নিষ্ঠুরতা চালিয়েছে, নির্মমতা চালিয়েছে, এটা ক্ষমা, অনুশোচনা যদি তারা না প্রকাশ করে, মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা অর্জন করা খুবই দুরূহ ব্যাপার হবে। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া আসামের মুসলিম বৃদ্ধা সখিনা বেগম। অবৈধ অনুপ্রবেশের দায়ে ঢাকার পুলিশ তাকে গ্রেপ্তারের 2 মাস পর গত রোববার তিনি জামিন পান। কিন্তু সখিনা বেগম এরপর ভারতে কিভাবে ফিরবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তাফসির বাবুর প্রতিবেদন। কারাগার থেকে সখিনা বেগমের বের হওয়ার মুহূর্ত। হাতে ছোট্ট একটা ব্যাগ, পায়ে স্যান্ডেল, আর গায়ে সেই পুরনো শাড়ি। গত সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েও তখনও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। চোখে কিছুটা ভীত দৃষ্টি। শেষ পর্যন্ত সখিনা বেগম যখন বুঝতে পারলেন সত্যিই তিনি ছাড়া পেয়েছেন, তখনই তার ফুঁপিয়ে কাঁদা শুরু হলো। কিন্তু এখন তিনি মুক্ত। এখন দিন গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, আর ঠিক এই সময়ে সখিনা বেগম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে তার জন্য এটি একটি নতুন দিনের মতোই, কারণ দীর্ঘ প্রায় 2 মাস পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। প্রথম যখন আমরা ঢুকছি ভিতরে, আমাকে দেখে আর কি অনেক খুশি হয়েছে যে মা, তোমার যখন আমি দেখছি তখন আমি বুঝতে পারছি যে না, হয়তো আমি এখন ছাড়া পাবো। আপনার বাড়ি তো আসাম, ভারতে, এখন কোথায় যাবেন? এটা এই বাড়ির যাম, আমার মেয়ের বাসা। এন্ডর ঘরের যাম। কার বাসায়? আমার ফাইজার ফাসাদ যাম। এটার ভাতিজা হয় না, মাসি কয় মোক বহুত বিপদত বাঁচাইছি, এনেকে যে মই বাচিম মই জীৱনত ভাবা নাছিলো। ইন্ডিয়ার তো না জায়গা নেই, ইন্ডিয়ার তো না, ইন্ডিয়া যাবা লাগবো। ভারতের কথা উঠতেই সখিনা বেগমের হঠাৎ মনে পড়ে গেল সে দেশের আসামে থাকা তার ছেলে মেয়েদের কথা। তখন মুখের হাসি কান্নায় রূপ নিতে সময় লাগলো না বেশি।
মনে পড়ছে মাই ফোন করবে পারিম না, এটা ফোন করবে পারিম না। ভারতের আসামের বাসিন্দা সখিনা বেগমকে সেদেশের পুলিশ গ্রেফতার করেছিল গত মে মাসের শেষের দিকে। এরপর তাকে হস্তান্তর করা হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে, কিন্তু পরিবারকে কিছুই জানানো হয়নি। গত সেপ্টেম্বরে সখিনা বেগমকে বাংলাদেশের ঢাকার মিরপুরে খুঁজে পায় বিবিসি। ৬৮ বছরের এই বৃদ্ধা তখন জানিয়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে সীমান্তের এপারে বাংলাদেশে ঠেলে দিয়েছে। To a special BBC investigation now, India has been accused of what's known as forcibly pushing in. এ নিয়ে বিবিসিতে প্রতিবেদন প্রকাশ হলে ঢাকার ভাসানটেক থানা পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে নেয়। পাসপোর্ট কিংবা প্রয়োজনীয় নথি না থাকায় পরে তাকে এ সংক্রান্ত মামলায় কারাগারে পাঠায় আদালত। প্রায় 2 মাস কারাভোগের মধ্যে কয়েকবার জামিন আবেদন করলেও জামিন পাননি তিনি। শেষ পর্যন্ত গত রোববার জামিন হয় সখিনা বেগমের। কারামুক্তির পর ভারতের এই বৃদ্ধা আবারও আশ্রয় পান মিরপুরে। শুরু থেকেই তাকে যে পরিবারটি আশ্রয় দিয়েছিল সেখানে। 4 মাস উনি আমাদের কাছে ছিল, আপন হয়ে গেছে। এখন উনি আমাদের পরিবারের সদস্য, কিন্তু আমাদের পরিবারের সদস্য। ওনাকে আমরা আমার নানির মতোই সেবা যত্ন করব। পরদিন ভারতে বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালের মাধ্যমে সখিনা বেগমের কথা হয় তার ছেলে মেয়ে ও পরিবারের সঙ্গে। ও জানতে কান্না করেন না, ও মা কান্না করেন না, ওনারা টেনশন করবে, ওনারা টেনশন করবে। কান্না না কাঁদবি মা, না কাঁদবি। ও মই খাবার যাম বাবা। পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা ৬৮ বছরের একজন বৃদ্ধার দেশে ফেরার এই আকুলতা কাঁদাবে যে কাউকে। ফোন করব। আসামের নলবাড়ি জেলার এই বরকুড়া গ্রামের বাসিন্দাদের সাকিনা বেগমকে নিয়ে রয়েছে আবেগ, তার পরিবারেরও রয়েছে উদ্বেগ যে কবে তাদের মাকে বাংলাদেশ থেকে ফেরত আনতে পারবেন তারা। শুধু এই আবেগ এবং উদ্বেগের পাশাপাশি তারা আইনি প্রক্রিয়াও জারি রেখেছেন। গুয়াহাটি হাইকোর্টে তার পুত্র একটি হিবিয়াস কর্পাস পিটিশন ফাইল করেছেন, যেখানে আবেদন করা হয়েছে আদালতের সামনে হাজির করা হোক তার মাকে। In this petition, our main 2 prayer is that first, এই পিটিশনে আমাদের মূল 2টি আবেদন হলো, প্রথমত তাকে সশরীরে এই মহামান্য আদালতের সামনে হাজির করতে হবে, কারণ তাকে আটক করা ও হেফাজতে রাখার পদ্ধতি আপাতভাবে বেআইনি এবং যেভাবে তাকে পুশব্যাক করা হয়েছে সেই প্রক্রিয়ার কোনো নীতিগত, আইনগত এবং সংবিধানসম্মত ছাড়পত্র নেই। ফলে আমরা আবেদন করেছি সখিনা বেগম যেহেতু এখন বাংলাদেশে আছেন, সেহেতু ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এখানে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনারের দফতর আছে তাদের সহায়তা নিয়ে সশরীরে তাকে আদালতে হাজির করানো হোক। So they should take initiative to bring the body. এখানে জানিয়ে রাখা দরকার, সখিনা বেগমকে আসামের বিদেশি ট্রাইব্যুনাল আগেই 2012 সালে বিদেশি বলে ঘোষণা করেছিল। পরে সেই একই রায় বজায় রাখে দেশটির গুয়াহাটি হাইকোর্টও। এরপর সখিনা বেগমকে বিদেশিদের জন্য আটক শিবিরেও বন্দী করে রাখা হয়েছিল প্রায় 5 বছর। করোনার সময় জামিনে মুক্তি পান তিনি। পরে গত মে মাসে তাকে আবারও আটক করে বিএসএফের কাছে তুলে দেওয়া হয় বলে হাইকোর্টে জানিয়েছিল আসামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এরপর বিএসএফের হাত থেকে কিভাবে সখিনা বেগমকে বাংলাদেশে পাওয়া গেল সে বিষয়ে যোগাযোগ করেও সে সময় বিএসএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এখন গুয়াহাটি হাইকোর্টে তার ছেলে মামলা করেছেন মাকে ফিরে পেতে। তাই সখিনা বেগমকে ভারতের আদালতে সশরীরে উপস্থিত চান তার আইনজীবীরা, কারণ এর মাধ্যমেই হয়তো সখিনা বেগমের ভারতে ফেরার রাস্তা উন্মুক্ত হবে। সখিনা বেগম নিজেও যেটার অপেক্ষায় আছেন। আজ এ পর্যন্তই। সবসময় বিবিসি বাংলার সঙ্গে যুক্ত থাকুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি।